আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2024 সালের জুন মাসে নেট পরীক্ষার সাহিত্যের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর অ্যানালাইসিস করব। তো শুরু করছি একটি সুভাষিত বচনের মাধ্যমে। এই সুভাষিত বচনটি ভর্তৃহরির নীতিশতক থেকে নেওয়া হয়েছে। কি বলছে এখানে? না প্রারভ্যতে না খলু বিঘ্ন ভয়েন নীচৈঃ প্রারভ্য বিঘ্ন বিহতা বিরমন্তি মধ্যাঃ विघ्नै पुनः पुनरपि प्रतिहन्यमानाः প্রারব্ধমুত্তমजना না পরিত্যজন্তি। অর্থাৎ আমাদের সমাজে তিন ধরনের মানুষ হয়। প্রথম শ্রেণী হচ্ছে উত্তম, দ্বিতীয় শ্রেণী মধ্যম এবং তৃতীয় শ্রেণী অধম। এটা যদি আমরা ছাত্রদের দিক থেকে ভেবে দেখি, তিন ধরনের ছাত্রছাত্রী পাওয়া যায়। একটা প্রকার হচ্ছে উত্তম, দ্বিতীয় হচ্ছে মধ্যম, তৃতীয় হচ্ছে অধম। তো যারা অধম প্রকৃতির মানুষ বা ছাত্র হয় তারা কোনো কাজই শুরু করতে চায় না। কেন? না বিঘ্নের ভয়ে। কাজ শুরু করার পরে অনেক বাধা বিপত্তি আসবে এই ভেবে তারা কোনো কাজ শুরু করতে চায় না। দ্বিতীয় প্রকৃতির ছাত্রছাত্রীরা হয় বা মানুষ হয় তারা মধ্যম প্রকৃতির। তারা কোনো কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না। মাঝে অনেক বাধা আসায় তারা ভয় পেয়ে যায় এবং যে কাজ শুরু করেছিল সেই কাজ শেষ না করেই মধ্যেই সেই কাজ পরিত্যাগ করে দেয়। এরা হচ্ছে মধ্যম প্রকৃতির। আর যারা উত্তম প্রকৃতির হয় তারা কোনো একটা কাজ যখন ভেবে নেয় এটা আমি করব, তখন সেই কাজটা করেই ছাড়ে। সেই কাজটার সমাপ্তি পর্যন্ত তারা সেই কাজের পেছনেই লেগে থাকে। তাই তারা হচ্ছে উত্তম প্রকৃতির মানুষ। এই শ্লোকটি পাওয়া যায় ভর্তৃহরির নীতিশতকে। তো এখানে একটি প্রশ্ন যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে একই শ্লোক আর কোন নাটকে আছে। একই ধরনের শ্লোক কোন নাটকে পাওয়া যায়, এটা যদি তোমাদের কারো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শুরু করা যাক আজকের অ্যানালাইসিস ভিডিও। তো এখানে প্রথমে আমরা দেখে নেব বা সংস্কৃত সাহিত্যের আহ, কোন জায়গাগুলো পড়তে হবে আমাদেরকে ভালো করে। তো 2024 সালের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করব এবং এর মাধ্যমে আমরা জেনে নেব কোন কোন জায়গাগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে। ওটা শেষের দিকে বলছি। তো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি আছে? না একটা সুভাষিত বচন। কি বলছে? তীর্থোদকঞ্চ বহনিশ্চ নান্যতঃ শুদ্ধিমর্হতঃ ইতি ইয়ম উক্তিঃ কস্মিন নাটকে উপলভ্যতে। এই যে সুভাষিত বচনটি এখানে দেওয়া আছে, এই সুভাষিত বচনটি কোন নাটকে পাওয়া যায়? অপশন চারটা আছে। কি কি? বেণী সংহার, উত্তর রামচরিতম, আর মুদ্রা রাক্ষসম, স্বপ্ন বাসব দত্তম। তো এই ধরনের সুভাষিত বচনগুলো আমাদেরকে কি করতে পড়ার সময় বিভিন্ন নাটক, গদ্য বা পদ্য যাই পড়ি আমরা, সেখানেই প্রত্যেকটা কাব্যতেই কিছু না কিছু সুভাষিত বচন থাকে। সেগুলোকে আমাদের খাতার একটা জায়গাতে নোট করে রাখতে হবে। মুখস্থ না করলেও অন্তত মনে রাখতে হবে কোনটা কোন নাটকের বা কোন কাব্যের সুভাষিত বচন। আর পারলে ওই সুভাষিত বচনটার বক্তাকে সেটাও আমাদের জেনে রাখতে হবে। তো আমরা দেখে নিই এখানে। উত্তর হচ্ছে উত্তর রামচরিত। উত্তর রামচরিতের মূল শ্লোকটা কি ছিল? না উৎপত্তি পরিপূতায়া কিমস্যাহ পাবনান্তরৈঃ তীর্থোদকঞ্চ বহ্নিশ্চ নান্যতঃ শুদ্ধিমর্হতঃ। এটা উত্তর রামচরিতের প্রথম যে অঙ্ক, সেই প্রথম অঙ্কের 13 নম্বর শ্লোক। এখানে বক্তা শ্রী রামচন্দ্র তিনি বলছেন যে যিনি জন্ম থেকেই পবিত্র সেই দেবী সীতার অগ্নি পরীক্ষার কি প্রয়োজন? কারণ তীর্থের বাড়ি, তীর্থোদক মানে তীর্থের জল বা তীর্থের বাড়ি, এবং বহ্নি মানে আগুন, অগ্নি, এরা স্বতই মানে স্বভাবতই এরা শুদ্ধ। এদের শুদ্ধির জন্য অন্য কোনো বস্তুর বা অন্য কোনো দ্রব্যের প্রয়োজন হয় না। তো এই শ্লোকের বক্তা হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং এটি উত্তর রামচরিতে পাওয়া যায়। তো আমাদের কি এরকমই বেণী সংহার, মুদ্রা রাক্ষস এবং স্বপ্ন বাসব দত্ত নাটকে বা এই ধরনের আরো যে সমস্ত নাটকগুলো রয়েছে বা কাব্যগুলো রয়েছে সেখানে এরকম সুভাষিত বচনগুলোকে আমাদেরকে নোট করে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি আছে? না এখানে দেখো দেওয়া আছে সূচি দ্বয়ম আশ্রিত্য পরস্পরম সমুচিতম মেলয়ত। এখানে দেখো বাঁ দিকে চারটা গ্রন্থের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে
চারজন কবির নাম দিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে গেলে যেটা আমাদেরকে আমরা যেটা জানি সেই জানা প্রশ্নের উপর ভিত্তি করে অজানাগুলোকে খুঁজতে হবে, বা সব যদি জানা থাকে কোনো সমস্যাই নেই। তো আমরা সকলেই জানি যে মালবিকাগ্নিমিত্রম এটা হচ্ছে কালিদাসের লেখা, আর দশকুমার চরিতম এটা দণ্ডির লেখা। বাকিগুলো ধরো আমি জানি না, তো তখন আমরা এই প্রশ্নের উত্তর দিব কিভাবে? একদম খুবই সহজ। আমরা দেখব সি, সিটা হচ্ছে মালবিকাগ্নিমিত্র, আর এর রচয়িতা হচ্ছেন কালিদাস। তো সি এর সাথে ফোর এর কোথায় আছে? না, একটাই অপশন আছে, অপশন ফোর। অপশন ফোরে দেখো দেখা যাচ্ছে C4। তো ওটাই উত্তর হবে আশা করছি। দেখে নিই আমরা কি আছে। তার আগে দেখে নেব যে এই সমস্ত কবিদের আর কি কি রচনা আছে। পরীক্ষাতে এই প্রশ্ন চলে আসছে, মানে এটা আর আসতেও পারে নাও পারে, কিন্তু এই ধরনের প্রশ্ন যদি আসে তার উত্তরগুলো কিভাবে দেব? না, এখানে দেখো সমারাব, তার লেখা কয়েকটা গ্রন্থের নাম তুলে দিয়েছে এখানে। শ্রী তুকারামচরিতম, শ্রী রামদাস চরিতম, শ্রী জ্ঞানেশ্বর চরিতম, এরকম ওনার আরো কয়েকটি রচনা পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে সত্যগ্রহ গীতা। এরপর আচার্য দণ্ডী, আচার্য দণ্ডির তিনটি গ্রন্থ পাওয়া যায়। একটা হচ্ছে কাব্যাদর্শ, একটা দশকুমার চরিতম, একটা হচ্ছে অবন্তী সুন্দরী কথা। আর ভি রাঘবন, ওনার অনেকগুলো পাওয়া যায়, যেমন মুত্তস্বামী দীক্ষিত চরিতম, রাসলীলা, কাবেরী, সর্বধারী, কামশুদ্ধি, আনারকলি, মহাশ্বেতা ইত্যাদি। আর কালিদাসের তো জানি আমরা সাতটা পাওয়া যায়, অভিজ্ঞান শাকুন্তলম ইত্যাদি। তো এর উত্তরটা হবে অপশন ফোর। হ্যাঁ, তাই আছে। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। কি বলছে? সূচি দ্বয়ম আশ্রিত্য সমুচিতম মেলয়ত। একই ব্যাপার আছে যে বাঁদিকে কয়েকটা ছন্দ শ্লোক দিয়ে দেওয়া হয়েছে, শ্লোকাংশ, এবং ডান দিকে কয়েকটা ছন্দের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো কোন ছন্দটা কোন শ্লোকে হবে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। প্রথম কি আসছে? না, প্রিয়েষু সৌভাগ্য ফলাহি চারুতা। এটা কুমার সম্ভবের একটা পদ্য তুলে দেওয়া হয়েছে, পদ্যাংশ। তারপরটা কি? ক্লেশ ফলে নাহি পুনর্নমতাম বিধাত্রে। এটাও কুমার সম্ভব। আর কিমপি কিমপি মন্দম মন্দম আসত্তি যোগাৎ, এটা উত্তর রামচরিতম। আর বিশ্লেষ দুঃখা দিববদ্ধ মৌনম, এটা হচ্ছে রঘুবংশ। এইভাবে চারটা পদ্য তুলে দেওয়া হয়েছে, এবং চারটা পদ্য চারটা ছন্দ দেওয়া আছে। তো আমরা আগে ছন্দগুলো লক্ষণ আমাদের সবাই জানা আছে, তো একবার দেখে নেব। কি? বসন্ত তিলকম লক্ষণ কি? জ্ঞেয়ম বসন্ত তিলকম তভজা জগৌগহ। এটা বসন্ত তিলক ছন্দের লক্ষণ, এবং এখানে 14টি বর্ণ থাকে, 14টি অক্ষর থাকে। আর 2 নম্বর কি আছে? বংশস্থ বিলম, তার লক্ষণ কি? বদন্তি বংশস্থবিলম যত জরৌ। এতে 12টা অক্ষর থাকে। আর ইন্দ্রবজ্রের লক্ষণ কি আছে? স্যাদি ইন্দ্রবজ্রা ইয়দিত জগৌগহ। এতে 11টা অক্ষর থাকে। আর মালিনীতে 15টা থাকে, আমরা জানি সকলেই। লক্ষণ কি? ননময়তেয়ম মালিনী ভোগী লোকৈহি। এখানে ভোগী শব্দের অর্থ আর লোক শব্দের অর্থ জেনে রাখতে হবে। ভোগী মানে 8, লোক মানে 7। তো এখানে জ্যোতিটা হবে প্রথমে 8 অক্ষরের পরে, তারপরে 7 অক্ষরের পরে। তো আমরা দেখে নেব। প্রিয়েষু সৌভাগ্য ফলাহি চারুতা, এখানে কতগুলো অক্ষর আছে? না, এখানে 12টা অক্ষর আছে। তো 12টা অক্ষর কোন ছন্দে আছে? না, বংশস্থ বিলম, মানে এ বংশস্থ বিলম, মানে এ এর সাথে 2 হবে অপশন। আর ক্লেশ ফলে নহি পুনর্নমতাম বিধত্তে, এখানে 14টা অক্ষর আছে, তাই এটা হচ্ছে বসন্তী লগম। আর কিমপি কিমপি মন্দম মন্দমাসতি যোগাৎ, এটা মালিনী ছন্দে লেখা, এতে 15টা অক্ষর আছে। এবং বিশ্লেষ দুঃখা দিববাধ্য মৌনম, এটা ইন্দ্রবজ্রা। তো আমরা দেখে নেব কোন উত্তরটা হবে। অপশন বি। অপশন বি তে দেখে নি, এ এর সাথে 2, অপশন 2। তাই আছে, তাই এটাই এর উত্তর। তো এই ধরনের প্রশ্নগুলো করার জন্য ভবিষ্যতে যদি আরো প্রশ্ন আসে, আমাদের কি করতে হবে? নেটে যে এই সমস্ত ছন্দগুলো দেওয়া আছে এবং অলংকার যেগুলো দেওয়া আছে, এদের লক্ষণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরো যদি সহজ উত্তরগুলো করতে চাই, তো কোন ছন্দ কত অক্ষরে হয় সেটা মনে রাখতে আমাদেরকে হবে। এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্ন। এটা কাব্য প্রকাশের একটা ব্যাকরণগত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। কি? না, কাব্য প্রকাশস্থ কাব্য লক্ষণে অনলঙ্কৃতি পুনঃ ক্বাপি ইত্যত্র অনলঙ্কৃতি ইতি পদে কিম লিঙ্গম কিম চ বচনম। তো আমরা আগে দেখে নেব কাব্য প্রকাশে কাব্যের লক্ষণ কি বলা হয়েছে। কি বলেছে? না, তদ আদর্শৌ শব্দার্থৌ সগুণা বনলঙ্কৃতি পুনঃ ক্বাপি, এটা হচ্ছে কাব্যের লক্ষণ।
তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে মূল বিশেষ্য পদ কোনটা আর কোনটা বিশেষণ। মূল বিশেষ্য হচ্ছে শব্দার্থ, এটা হচ্ছে মূল বিশেষ্য পদ, বাকিগুলো সবই এর বিশেষণ। বাকি কি কি আছে? অদোষৌ, সগুণৌ, অনলঙ্কৃতি, অনলঙ্কৃতি, এই তিনটে পদ হচ্ছে এর বিশেষণ। এরপর যে অনলঙ্কৃতি যে পদটি আছে, সেই পদটা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, অলঙ্কৃতিহি, এটা তিন প্রত্যয়ান্ত শব্দ এবং স্ত্রীলিঙ্গে প্রয়োগ করা হয়। কিন্তু যখন সমাস করা হচ্ছে, তখন এই সমাসটা কি হবে এরকম, না নাস্তি অলঙ্কৃতি ইয়োহ তৌ অনলঙ্কৃতি, মানে অনলঙ্কৃতি, এখানে নয় সমাস করা হয়েছে এবং বহুব্রীহি করা হয়েছে। তো এখানে অপশনটা হবে অপশন 4, পুংলিঙ্গ এবং দ্বিবচন। শব্দার্থ এটা পুংলিঙ্গে আছে এবং অনলঙ্কৃতি এই শব্দটা হবে কবির মতো, কবিহি, কবি, কবয়ঃ, ঠিক তেমনি অলঙ্কৃতিহি, অনলঙ্কৃতি, অনলঙ্কৃতয়ঃ, এভাবে প্রয়োগ করা হবে। তো এটা হচ্ছে পুংলিঙ্গের দ্বিবচন, এটা হচ্ছে এর উত্তর হবে। দেখে নিই আমরা, হ্যাঁ তাই আছে, পুংলিঙ্গের দ্বিবচন। তো এখানে আমার একটা প্রশ্ন যদি তোমাদের জানা থাকে, যে অনলঙ্কৃতি, এখানে যে নয় সমাস বললাম, নয় 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 ছটা অর্থ আছে, তার মধ্যে অনলঙ্কৃতি এখানে নয়ের কোন অর্থটা আচার্য মম্মটের অভিপ্রেত, তা যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই কি আছে। পরের প্রশ্নটা, কয়েকজন আচার্য আছেন এবং তাদের বিভিন্ন যে মত, সেই মত বা তাদের যে বিভিন্ন মতামত আছে, সেগুলো দেওয়া আছে বাঁদিকে এবং আচার্যদের নাম দেওয়া আছে ডান দিকে। তো আমরা দেখে নিই কি বলছে। প্রথমে, বিশিষ্ট পদরচনা রীতিহি, এটা কার মত? একদম সহজ, এটা আচার্য বামনের মত। আর নকান্তমপি নির্ভূষম বিভাতি বনিতাননম, এটা আচার্য ভামহের মত, আমাদের সকলেরই জানা আছে। কাব্যস্যাত্মা সহেবার্তঃ তথা চাদি কবেহ পুরা, এটা আনন্দবর্ধনের মত। আর সবদিকে সহজ কোনটা? না বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাৎ রসনিষ্পত্তিহি, এটা অপশন, এটা হচ্ছে ভরতের মত। একদম সহজ এটা, এত সহজ প্রশ্ন সাধারণত আসে না। তো আমরা দেখে নেব উত্তরটা কি হবে। না আহ, উত্তরটা হচ্ছে আমাদের এখানে অপশন সি। কেন? কারণ এ বিশিষ্ট পদরচনা রীতি, এটার সাথে বামনে মিলছে, তাকে দেখলাম সবগুলোই মিলে আছে একটা করে, তাই অপশন সিটা হচ্ছে এর রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব, এই প্রশ্ন আসছে ধন্যালোক থেকে। এখানে কি বলা হচ্ছে, কাব্যে ধ্বনেঃ স্থিতৌ এতাহ বিপ্রতিপত্তয়ঃ সম্ভবন্তি, মানে ধ্বনির যে যখন ধ্বনি আছে কি নেই, বা ধ্বনির যখন প্রতিষ্ঠা করা হচ্ছে, তখন আচার্য আনন্দবর্ধন উনি ধ্বনির যারা বিপক্ষবাদী ছিলেন, তাদের তিনটে পক্ষের কথা উনি উল্লেখ করেছেন। সে তিনটে বাদের মধ্যে এখানে কি অপশন দেওয়া আছে? অভাববাদ, রূঢ়িবাদ, ভাক্তবাদ, অসমর্থতাবাদ, অনির্বচনীয়তাবাদ। আমরা যদি কেউ আমরা যারা ধনালোক পড়েছি, তারা জানি সকলেই যে ধনালোকের একদম প্রথমের দিকেই একটি কারিকা আছে, যে কারিকাতে উনি ধ্বনি কি তার সম্বন্ধে বলেছেন, এবং ধ্বনির যারা বিপ্রতি যেগুলো ছিল, বিপ্রতিপত্তি যেগুলো ছিল, সেগুলোর কথা উনি বলেছেন কি, কাব্যস্যাত্মা ধ্বনিরিতি বুধেয়ঃ সমাম্নাত পূর্বः তস্যাভাবম জগদুরপরে ভাক্তমাহুস্তমন্যে কেচিদ্বাচাম স্থিতমবিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম তেন ব্রূমঃ সহৃদয় মনঃ প্রীতয়ে তৎস্বরূপম। এখানে কোথাও স্থিতম অগোচরে আছে, কোথাও স্থিতম অবিষয়ে, দুটো পাঠই পাওয়া যায়। তো আমরা দেখে নেব কি, না কাব্যের আত্মা ধ্বনি, এটা বহু প্রাচীন কাল থেকেই প্রচলিত ছিল। কারা বলতেন? না বুধ। বুধ মানে এখানে পণ্ডিত, আর এখানে বিশেষ অর্থ হচ্ছে বৈয়াকরণ। বৈয়াকরণ যারা আছেন ওনারা, ওনাদের মতে আগে থেকে ধ্বনি একটা যে জিনিস আছে, ওটা আগে থেকে প্রচলিত ছিল। তো কেউ কেউ আবার বলেন তস্য অভাবম জগদুহু, কেউ কেউ বলেন যে ধ্বনি বলে কোনো জিনিস নেই। অপরে ভাক্তম আহুস্তম, মানে অন্য কেউ কেউ কি বলেন, যে ধ্বনি নেই। আসলে আপনারা যেটাকে ধ্বনি বলছেন, সেটা ধ্বনি আলাদা কোনো জিনিস নয়, ওটা আসলে ভক্তি বা ভাক্ত বা লক্ষণা। এই লক্ষণারই অপর নাম ভক্তি বা ভাক্ত। তাই কেউ কেউ মনে করেন যে ধ্বনি আলাদা কোনো জিনিস নয়, ধ্বনি হচ্ছে আসলে লক্ষণা। আবার কেউ কেউ বলেন কি, কেচিদ বাচম স্থিতমা বিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম, কেউ কেউ বলে থাকেন ধ্বনি আসলে, ধ্বনি বলে কোনো জিনিস একটা আছে, কিন্তু সেটা কখনোই মুখে বলা যায় না, সেটা অনির্বচনীয়।
তাই তেন বয়ম ব্রুমঃ, তাই আমরা বলছি এই মুহূর্তে কি জন্য, সহৃদয় মনঃ প্রীতয়ে তৎস্বরূপম, যাতে আপনাদের সহৃদয় যারা আছেন আপনাদের যাতে প্রীতি উৎপন্ন হয়, আপনারা যাতে আনন্দিত হন, তার জন্য আমরা ধ্বনির স্বরূপ বলবো। এটা হচ্ছে এই কারিকার মূল অর্থ। তো এখানে আনন্দবর্ধন তিনটি বিপক্ষের কথা উল্লেখ করেছেন। কারা? না একটি অভাববাদ, একটি ভাক্তবাদ, একটি অনির্বচনীয়তাবাদ। কিন্তু রূঢ়িবাদ বা অসমর্থতাবাদ হবে না। আচার্য আনন্দবর্ধন এর কথা উল্লেখ করেননি। তাই উত্তর হবে কি অপশন এ, অপশন সি, অপশন ই। মানে এ, সি, ই যেটাতে থাকবে সেটাই এর উত্তর। দেখিনি কোনটা? অপশন 3। একদম সহজ প্রশ্ন। তো আমাদের কি এরকম কাব্য প্রকাশে কিছু কিছু কারিকা আছে, ধর্নালেখে কিছু কিছু কারিকা আছে, সাহিত্য দর্পণে কিছু কিছু আছে, এগুলো আমাদেরকে মুখস্থ রাখলে খুব সুবিধা হয়। মুখস্থ না থাকলেও অন্তত এর অর্থগুলো জেনে রাখতে হবে, কোথায় কি আছে একটু জেনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? একদম সহজ। কি প্রশ্ন দিয়েছে? না শিশুপাল বধে প্রয়ুক্তেন অনুর সারথিহি ইতি পদেন কো জ্ঞেয়ঃ। মানে শিশুপাল বধে অনুরু সারথি বলে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে সেটি দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমরা আগে মূল কারিকাটা দেখে নিই, মূল শ্লোকটা দেখে নিই। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে বসে আছেন। তো তখন দেবরাজ তখন দেবর্ষি নারদ তিনি আকাশপথে দ্বারকাতে অবতরণ করেছেন। সেই সময় দ্বারকাবাসীরা আকাশে দিয়ে চেয়ে দেখছেন যে একটা তেজপুঞ্জ, একটা আগুনের মতো তেজপুঞ্জ উপর থেকে নিচে দিকে নেমে আসছে। তখন তাদের মনে বিভিন্ন সন্দেহ হচ্ছে যে এটা কি। কেউ কেউ কি বলছেন, গতম তিরশ্চীন মানুরুসারথে প্রসিদ্ধ মূর্ধ্বজ্বলনম হবির্ভুজঃ পতত্যধোধাম বিসারি সর্বতঃ কিমেতদিত্যাকুলমীক্ষিতম জনৈঃ। তো কেউ কেউ বলছেন, বলছে অনুরু সারথে, অনুরু সারথি, এটা সুন্দর সমাজটা ভাঙলে কি হবে? অনুরুহু সারথি ইয়স্য, মানে অনুরু যার সারথি। অনুরু নাম মানে অরুণ, গরুডের যে ভাই অরুণ সে হচ্ছে অনুরু, সে যার সারথি, মানে অরুণ দেব যার সারথি সেই হচ্ছেন অনুরু সারথি। তো অরুণ কার সারথি? সূর্যের সারথি, আমরা সকলেই জানি। তাই অনুরু সারথে হে নাম সূর্যস্য। তাই অনুরূপ সারথি শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো শ্লোকের অর্থটা কি হচ্ছে? যে সূর্যের গতি তির্যক হয়, আর হবির ভুক মানে অগ্নি, অগ্নির যে শিখা বা অগ্নির যা গতি তা সবসময় ঊর্ধ্বমুখী হয়। আর পতত্যধো ধাম বিসারি সর্বথ, আর এই যে তেজপুঞ্জ যেটা উপর থেকে নিচে নামছে, এর যা কিরণ, যা রশ্মি তা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং এটা নিচে দিকে নামছে। তাই কি মেতদ, তাই এটা কি? ইতি আকুলম ঈক্ষিতম জনেহি, তাই প্রত্যেকজন মানুষেরা আগ্রহের সাথে ব্যাকুল হয়ে এটা দেখার চেষ্টা করছে যে কি এটা। তো এখানে বলে রাখি, শিশুপাল বধ বা কিরাতার্জুনীয়ম এই সমস্ত যে কাব্যগুলো আছে, তো মহাকাব্যগুলো আছে, এখানে কটা করে স্বর্গ আছে এবং ওই স্বর্গগুলোর আলাদা করে কিছু নাম আছে কিনা তা আমাদের জেনে রাখতে হবে। যেমন এই যে আমাদের শিশুপাল পদের প্রথম স্বর্গ, সেই স্বর্গের নাম কি? কৃষ্ণ নারদ সম্ভাষণম। এরকম করে বাকি যে স্বর্গগুলো আছে সেখানেও কিছু কিছু নাম আছে, সেই নামগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই একই শ্লোকে ব্যতিরিক অলঙ্কার এবং সন্ধি অলঙ্কারও আছে। উত্তরটা বুঝে গেলাম আমরা। উত্তর অপশন 3, সূর্য। আচ্ছা, এরপর কি? যে শুচিদ্বয়ম আশ্রিত্য পরস্পরম সমুচিতম মেলয়ত। এখানে বাঁ দিকে কয়েকটা অলংকারের স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে, ডান দিকে কয়েকটা অলংকারের নাম দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলতে হবে যে কোন অলংকারটার স্বরূপ কোনটা। সতী হেতু ফলাভাব, সধর্ম বস্তু প্রতিবিম্বনম, হেতুম বিনা কার্যোৎপত্তি ডিম্বাদেহ স্বক্রিয়ারূপ বর্ণনম। প্রথমে আসা যাক এদের লক্ষণগুলো নিয়ে। প্রথমে হচ্ছে স্বভাবোক্তি। স্বভাবোক্তি অলংকার কখন হয়? না যেখানে কোনো প্রাণী, সে মানুষ হোক বা মনুষ্যেতর যে কোনো প্রাণী হোক, তাদের যেখানে স্বভাবের বর্ণনা করা হয়, তাদের ক্রিয়া, তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য নিয়ে যখন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা হয়, তখন হয় স্বভাবোক্তি অলংকার। তার লক্ষণ কি বলা হচ্ছে? স্বভাবোক্তিস্তু ডিম্বাদেহে স্বক্রিয়ারূপ বর্ণনম, যা বললাম। তো ডিম্বাদেহে স্বক্রিয়ারূপ বর্ণনম মানে ডি, অপশন এ। মিলে গেল, আমরা উত্তর পেয়ে গেলাম অ্যাকচুয়ালি অপশন এ।
বাকিগুলো দেখে নিই আমরা। বিশেষোক্তি, বিশেষোক্তি অখণ্ডেষু কারণেষু ফলাবচহ, মানে সমস্ত কারণগুলো উপস্থিত থাকবে কিন্তু কার্য দেখা দেবে না। যেখানে কারণ থাকবে কার্যের দেখা দেবে না, সেখানে হচ্ছে বিশেষোক্তি। মানে সতি হেতো ফলাভাবঃ, অখণ্ড কারণ থাকবে মানে সমস্ত কারণ থাকবে কিন্তু কার্যের উৎপত্তি হবে না, মানে অপশন এ। আর দৃষ্টান্ত, দৃষ্টান্তের লক্ষণ কি বলা হচ্ছে? দৃষ্টান্তঃ পুনরেতেষাং সর্বেষাং প্রতিবিম্বনম। দৃষ্টান্ত কি বলা হচ্ছে? এই যে একদম লক্ষণটাতে মিলে যাচ্ছে, স্বধর্ম বস্তু প্রতিবিম্বনম। আর বিভাবনার লক্ষণ কি দেওয়া আছে না, ক্রিয়ায়া প্রতিষেধেপি ফল ব্যক্তির বিভাবনা। মানে কি বলছে? হেতুম বিনা কার্যোৎপত্তিহি, মানে যেখানে ক্রিয়ার প্রতিষেধ থাকলেও মানে কারণের অভাব থাকলেও যেখানে ফল হয়, মানে কারণ নেই অথচ কার্যের উৎপত্তি হয়, সেখানে বিভাবনা নামক অলংকার হয়ে থাকে। তাই এর অপশন হচ্ছে, সরি অপশনটা হচ্ছে বি, এর অপশন হচ্ছে বি, সতি হেতু ফলাভাবঃ, সতি হেতু ফলাভাবঃ। তো অপশন এর সাথে থ্রি, সরি এটা আনসারটা ভুল আছে এটাতে, এটা অপশন এ হবে, সতি হেতু ফলাভাবঃ বিশেষোক্তি, এটা অপশন এ, উত্তরটা ভুল দেওয়া আছে এখানে। আর স্বধর্ম বস্তু প্রতিবিম্বনম বি, বি এর সাথে থ্রি, মানে আর হেতুম বিনা কার্যোৎপত্তি বিভাবনা, আর ডিম্বাদে সক্রিয়ার উপর বর্ণনম স্বভাবোক্তি। এ হচ্ছে অপশন, এখানে অপশনটা দুই উত্তর দেওয়া আছে কিন্তু অপশন হবে অপশন এ, এটা মাথায় রাখতে হবে একটু, ব্যাস। এরপরে আসা যাক 9 নম্বর প্রশ্ন, কি বলছে? অশ্বঘোষ প্রণীত কথা সংগ্রহ গ্রন্থ কহ। অশ্বঘোষের লেখা এখানে 4টা গ্রন্থের নাম দিয়ে দেওয়া হয়েছে। অশ্বঘোষের প্রধান যে গ্রন্থ সেটা হচ্ছে বুদ্ধচরিত, বুদ্ধদেবের জীবনকে নিয়ে লেখা। এবার এখানে কথা সংগ্রহ গ্রন্থ হচ্ছে সারিপুত্র প্রকরণম, তাই উত্তর দেওয়া আছে। আচ্ছা, একদম সহজ প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন, নেক্সট কি? ভারবী প্রণীতম কিরাতার্জুনীয় মহাকাব্যম কতি স্বর্গাত্মকম। যেটা বললাম যে প্রত্যেকটা মহাকাব্যর কতগুলো করে স্বর্গ আছে বা প্রত্যেক নাটকের কতগুলো করে অঙ্ক আছে, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এখানে আগে দেখে নিই যে সপ্তদশ মানে 17টা স্বর্গ আছে কুমার সম্ভবে, 18টা স্বর্গ আছে কিরাতার্জুনীয়ম, 19টা স্বর্গ আছে রঘুবংশম, বিংশতি স্বর্গ মানে 20টা স্বর্গ আছে শিশুপাল বধে, এবং 22টা স্বর্গ আছে নৈষদ চরিতে। তো 18টা স্বর্গ কিরাতার্জুনীয়ম হচ্ছে 18টা স্বর্গ যুক্ত মহাকাব্য, হয়ে গেল অপশন এ। আচ্ছা, এরপর যে কা অস্তি গণিকা নায়িকা কৃতিহি, মানে কোন নাটকে নায়িকা হচ্ছে কোনো গণিকা। তো গণিকা কারা হয় না, যাদের নামের শেষের অংশে সেনা অংশ লেখা থাকে তারা সাধারণত গণিকা হয়ে থাকে। তো আমরা দেখে নিই, বেণীসংহারম, বেণীসংহারের নায়িকাকে না দ্রৌপদী, রঘুবংশম প্রথম যে স্বর্গ সেখানে নায়িকাকে সুদক্ষিণা, মৃচ্ছকটিকের নায়িকা বসন্ত সেনা, আর মুদ্রা রাক্ষসে কোনো নায়িকা নেই। এরকম প্রশ্ন আসতেই পারে যে কোন নাটকে নায়িকা নেই, তখন আমাদের কি করতে হবে? উত্তর মুদ্রা রাক্ষস লিখতে হবে। তো এখানে দেখে নিই, আর বুঝতেই পারছি মৃচ্ছকটিকে নায়িকা হচ্ছে একজন গণিকা, ব্যাস। এরপর 12 নম্বর প্রশ্ন অলংকার থেকে এসছে যে কোন অলংকারটা শুধুমাত্র শব্দতেই থাকে? শব্দ মাত্রা অলংকার আহাকে, কোন কোন অলংকারগুলো শুধুমাত্র শব্দতেই থাকে? একদম সহজ, এখানে বক্রোক্তি, অনুপ্রাস এবং যমক, মানে অপশন বি সি ডি যেখানে আছে, মানে অপশন 4। আচ্ছা, এরপর প্রশ্ন আসছে 13 নম্বর প্রশ্ন, কি বলছে? বর্ণ অবরোহ ক্রমেণ ছন্দসাম ক্রমম চিনুতা। এটা দুটো কথা আছে, একটা হচ্ছে অবরোহ, এটা হচ্ছে আরোহ। আরোহ মানে কম থেকে বেশির দিকে যাবে, অবরোহ মানে বেশি থেকে কমের দিকে আসবে। পর্বত বলি না, পর্বত আরোহণ করছে আর পর্বত থেকে অবরোহণ করছে। আরোহণ মানে ওঠা, মানে কম থেকে বেশির দিকে ওঠা, আর অবরোহণ মানে বেশি থেকে কমের দিকে আসা। তো আমরা সকলেই জানি কোন ছন্দে কতগুলো করে অক্ষর আছে, যেটা আগেই বললাম, প্রত্যেকটা ছন্দের লক্ষণ এবং প্রতিটা ছন্দে কতগুলো করে বর্ণ আছে বা অক্ষর আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সকলেই জানি অনুষ্টুপ ছন্দে 8টা অক্ষর আছে, মানে অনুষ্টুপ ছন্দটা সবার শেষে থাকবে। আর দ্রুত বিলম্বিতমে 12টা থাকে, বসন্ত তিলকমের অপর নাম হচ্ছে বসন্ত তিলকা, এতে থাকে 14টা, আর মন্দাক্রান্তাতে 17টা, মালিনীতে 15টা, অনুষ্টুপে 8টা। এটা হচ্ছে ক্রম। এরপর আমরা দেখে নিই যেখানে তার কোনটা হবে, মানে আমরা আসবো অবরোহত মানে বেশি থেকে কমের দিকে। তো বেশি কোন ছন্দে থাকে? মন্দাক্রান্তা। মন্দাক্রান্তা
হচ্ছে অপশন সি। অপশন সি কার আগে, কার প্রথমে আছে? অপশন 4 এ। তাই উত্তর হবে অপশন 4। এভাবে যদি সাজিনি এটাই আসবে। এরপর অপশন, আচ্ছা 14 নম্বর প্রশ্ন কি বলছে? ইদম অস্তি ভাস প্রণীতম মহাভারতাশ্রিতম রূপকম। এটা বস্তুত প্রশ্নটা এসেছে ওই মহাভারত রামায়ণের চ্যাপ্টারটা থেকে, আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। ইদম অস্তি ভাস প্রণীতম মহাভারতাশ্রিতম রূপকম। তো ভাসের লেখা কোন রূপকটি মহাভারত থেকে আশ্রয় করে লেখা এখানের মধ্যে? আমরা দেখে নিই। ভাসের স্বপ্ন বাস্তবতমের উৎস কি? বৃহৎ কথা। প্রতিমা নাটকের উৎস রামায়ণ। প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ণম বৃহৎ কথা। আর মধ্যম ব্যয়ুগটা হচ্ছে মহাভারতের বন পর্বকে অবলম্বন করে লেখা হয়েছে। তাই মধ্যম ব্যয়ুগটা হচ্ছে মহাভারত আশ্রিত একটি রূপক। উত্তর অপশন 4। আচ্ছা, এরপর বলা হয়েছে মহাকবি নাম পূর্ব পর কালক্রমম নিরূপয়ত। মহাকবিদের পূর্ব এবং পর, না প্রাচীন থেকে নবীন, এই ক্রমে সাজাতে বলা হচ্ছে। তো আমরা সকলেই জানি যে ভাস সবথেকে প্রাচীন। এখানে কার কার নাম হচ্ছে? শ্রীহর্ষ, কালিদাস, ভাস, মাঘ এবং ভারবী। এদের মধ্যে সবথেকে প্রাচীন হচ্ছেন ভাস। কারণ কালিদাসের রচনাতেও ভাসের নাম পাওয়া যায়। তো ভাস অপশন সি সবার আগেতে হবে। অপশন সি সবার আগেতে। তার আগে দেখে নি যে শ্রীহর্ষের কাল কত? দ্বাদশ শতক। কালিদাসের কাল, ওটা মতভেদ আছে, মোটামুটি চতুর্থ শতক ধরা হয়। ভাসের হচ্ছে দ্বিতীয় শতক, মাঘের সপ্তম শতক, ভারবীর ষষ্ঠ শতক। তো সবার আগে থাকবে ভাস, মানে অপশন সি। অপশন সি, সরি অপশন, এখানে সিটা আছে সবার আগে থাকবে, মানে অপশন এ। উত্তর বুঝে গেল, একদম সহজ। এই ধরনের প্রশ্নগুলো একটু ভেবে নিলেই, আমাদের যদি সব নাও জানা থাকে, আমরা যতটুকুন জানি সেটার উপরে ভিত্তি করে বাকি প্রশ্নের উত্তর দেওয়া যায়। আচ্ছা, এরপর আচার্যাণাম কালক্রমেণ সম্প্রদায়ানাম পূর্ব পরক্রমম চিনুত। আমরা সকলে জানি 6টা সম্প্রদায় আছে, সেখানের মধ্যে সব থেকে প্রাচীন সম্প্রদায় হচ্ছে রস সম্প্রদায়। ক্রমটা দেখিনি আমরা। ক্রমটা হচ্ছে প্রথমে রস সম্প্রদায়, তারপরে অলঙ্কার সম্প্রদায়, রীতি সম্প্রদায়, ধ্বনি সম্প্রদায়, বক্রোক্তি সম্প্রদায় এবং ঔচিত্য সম্প্রদায়। তো অপশন ডি সবার আগে থাকবে। ডি অপশন 2 তে আছে। ওটাই উত্তর হবে আশা করছি। হ্যাঁ, ওটাই উত্তর। নেক্সট প্রশ্ন, এষু গদ্য কাব্যকারান চিনুত। আমরা আগে দেখে নেব যে কার কি কি রচনা পাওয়া যায়। ভবভূতির 3টি নাটক পাওয়া যায়। কি কি? উত্তর রামচরিতম, মহাবীর চরিতম, মালতী মাধবম। আর ভারবীর কিরাতার্জুনীয় পাওয়া যায় একটাই। আর অম্বিকা দত্ত ব্যাসের শিবাজি চরিতম, এটাই প্রসিদ্ধ একদম। সামবতম, ললিতা ইত্যাদি। আর দণ্ডির দশকুমার চরিতম, কাব্যদর্শ, অবন্তী সুন্দরী কথা। ভানুভট্টের হর্ষচরিতম, কাদম্বরী। আর চণ্ডী শতকম, এই চণ্ডী শতকম হয়ে গেছে, চণ্ডী শতকম হলো এটা। এই হচ্ছে দণ্ডির পাওয়া যায়। তো অপশন এখানে উত্তর হবে সি, ডি এবং ই। যেখানে আছে সি, ডি, ই প্রথম অপশনে আছে, তাই উত্তর হবে ওটাই। এরপর আসা যাক পরের প্রশ্নতে। কি বলা হচ্ছে? লক্ষণায়াহ উপপত্তয়ে প্রথম হেতু কাহ। লক্ষণার প্রথম শর্ত কে? লক্ষণা হওয়ার জন্য প্রথম শর্ত কি লাগে? আমরা আগে মূল শ্লোকটা দেখে নিই কি বলছে। মুখ্যার্থবাধে তদ্যোগে রূঢ়িতোऽথ প্রয়োজনাৎ অন্যোর্থো লক্ষ্যতে যৎসা লক্ষণারোপিতা ক্রিয়া। কাব্যের ভাষায় পাওয়া যায়। তো লক্ষণার প্রথম শর্ত কি? মুখ্যার্থের বাধা। দ্বিতীয় শর্ত কি? মুখ্যার্থের সাথে যোগ। আর তৃতীয় শর্ত হচ্ছে রূঢ়ি অথবা প্রয়োজন। এই দুটো কিন্তু আলাদা নয়, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাই এটা হচ্ছে তৃতীয় শর্ত। তো মুখ্যার্থের বাধা হচ্ছে এখানে প্রথম শর্ত, তাই উত্তর হবে অপশন এ, অপশন 1। আচ্ছা, এরপর কাব্য প্রকাশস্থ কাব্য প্রয়োজনানাম সমুচিতম ক্রমম চিনুত। আমরা আগে যে মূল কারিকাটা কি ছিল? কাব্যম যশসে অর্থ কৃতে ব্যবহার বিদে শিবে তরক্ষতয়ে সদ্যঃ পর নির্বৃতয়ে কান্তা সম্মিত তয়োপদেশ ইউজে। কাব্যের 6টা প্রয়োজন আচার্য মোহাম্মদ বলেছেন। সেই প্রয়োজনগুলোর জাস্ট এখানে ক্রমটা চেয়েছে, যে ক্রম অনুযায়ী সাজাও। এখানে যশটার উল্লেখ করা নেই, তাই যশের পরে হচ্ছে অর্থকৃতি। অর্থকৃতি যেটা দেওয়া আছে, তো অপশন সি হচ্ছে সবার আগে থাকবে, মানে অপশন এখানে 3 উত্তর হবে। তো এখান থেকে প্রশ্ন এরকম আসতে পারে যে যশের জন্য কে প্রসিদ্ধ, অর্থের জন্য কে প্রসিদ্ধ, ব্যবহারবিদ কাদের হয়, শিবেতরক সতীর দ্বারা কে প্রসিদ্ধ। যেমন যশের দ্বারা কে প্রসিদ্ধ ছিল, যদি জানা থাকে অপশন আমাদের কমেন্ট করে জানাও যে অপশন যশের জন্য আচার্য মোহাম্মদ কোন কবির নাম উল্লেখ করেছেন। এটা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে আমাদের 19টা প্রশ্ন যেটা নিটে আসছিল। এরপরে আমরা দেখে নেব
যে এই যে আমরা 19টা প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকে কি বুঝলাম যে কি ধরনের ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ধরো নেট পড়ছি, তো আমাদের কি করতে হবে প্রথমে? প্রতিটা গদ্য, পদ্য বা নাটক থেকে যেই সব সুভাষিত বচনগুলো আছে সেগুলোকে মনে রাখতে হবে। খাতায় নোট করে নিলাম একটা, খুব বেশি হয় না, প্রত্যেকটা কাব্যতেই হয়তো ৭ থেকে ১০টার মতো থাকে সুভাষিত বচন। ওগুলো একটু মনে রাখতে হয় যে এটা এই সুভাষিত বচন অমুক নাটকের বা এটা অমুক কাব্যের, এটা মনে রাখতে হবে। আর কি? আর হচ্ছে সমস্ত আচার্য বা কবিদের আত্মপরিচয়। সেখানে তাদের পিতামাতার নাম থাকতে পারে, তাদের বংশ পরিচয় থাকতে পারে, তাদের গুরুর নাম থাকতে পারে, তাদের যে অন্যান্য যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলোর নাম জানতে হবে, তাদের টিকাকারদের নাম জানতে হবে এবং তাদের সময়কালগুলো মনে রাখতে হবে। এটার সাথে কি করতে হবে? না, তাদের কোনো উপাধি আছে কিনা, তারা কোন রাজার আশ্রয়ে ছিলেন, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর অলংকার ছন্দগুলো পড়ার সময় কি করতে হবে? না, প্রত্যেকটা অলংকার বা ছন্দের লক্ষণ আমাদের মনে রাখতে হবে এবং এদের স্বরূপগুলো জানা থাকতে হবে। অলংকারের ক্ষেত্রে তাদের মূল যে ফান্ডাটা কি আছে, অলংকারের মূল লক্ষণ কি আছে, তাদের উদাহরণগুলো কি হয়। পুরো উদাহরণ মুখস্থ না করতে পারলেও অন্তত প্রথম ২-৪টা শব্দ মুখস্থ রাখতে হবে। আর ছন্দগুলো যাতে স্ক্যান করতে পারি আমরা। যেকোনো শ্লোক দিলে সেখানে কি ছন্দ আছে যেটা আমরা স্ক্যান করে যাতে বুঝতে পারি। এইটুকু আমাদের ক্যাপাবিলিটি থাকতে হবে। আর কি করতে হবে? না, কাব্যশাস্ত্রের যে মূল সিদ্ধান্ত আছে, যেমন বাক্যম রসাত্মকম কাব্যম, বিশিষ্ট পদরচনা রীতিঃ, এই ধরনের যে মূল সিদ্ধান্ত, সেগুলো কোন আচার্যের কোন গ্রন্থে পাওয়া যায়, কোন অংশে পাওয়া যায়, ওই গ্রন্থের কোন অংশে পাওয়া যায়, কোন পরিচ্ছেদে পাওয়া যায় বা কোন উল্লাসে পাওয়া যায়, এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর কি করতে হবে? না, আর যে অংশগুলো দেখতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, কাব্যগুলোর উৎস, কাব্যগুলোর ধরন, কাব্যে কোন কোন চরিত্র আছে এবং স্বর্গ সংখ্যা এবং স্বর্গগুলোর কোনো আলাদা নাম আছে কিনা সেটাও আমাদেরকে জানতে হবে। আর কাব্যশাস্ত্রের অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে সে সম্প্রদায় সম্বন্ধেও হালকা জ্ঞান রাখতে হবে। হুম। এই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করছি সকলের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।